य इह सततं तं भजे रामकृष्णं तं भजे তারপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, তারপরে আমরা আর এগিয়ে যাবো আর কি। স্বামী বিবেকানন্দ যখন ইংল্যান্ডে ভাষণ দিচ্ছিলেন বিভিন্ন জায়গায়, লন্ডনে বিশেষ করে, ভাষণে একটি জায়গায় বলেছেন যে অদ্বৈত বেদান্ত, দিস অদ্বৈত বেদান্ত হ্যাজ সার্ভড ইন্ডিয়া টুয়াইস। মানে অদ্বৈত বেদান্ত ভারতকে দুবারে রক্ষা করেছে। যখন এটা স্বামীজি বলতেন তখন স্বামীজি মিন করতেন একবার গৌতম বুদ্ধের সময় আর একবার হচ্ছে আদি শঙ্করাচার্যের সময়। কিন্তু আমরা এখন বলতে পারি যে অদ্বৈত বেদান্ত ভারতকে 3বার রক্ষা করেছে, স্বামীজিকে মিলিয়ে, শ্রীরামকৃষ্ণকে মিলিয়ে। স্বামীজি যেটা 2টা বলেছেন আরেকটা আছে। তো আপনাদের মধ্যে যারা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন তারা নিশ্চয় জানবেন যে একটি সময় ছিল দক্ষিণেশ্বরে যখন স্বামী বিবেকানন্দ নরেন ছিলেন, কলেজ ছাত্র ছিলেন, তখন ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর বিভিন্ন শিক্ষা দিয়ে স্বামীজি নরেন্দ্রনাথকে ভবিষ্যতের বিবেকানন্দ করে গড়ে তোলার জন্য বিভিন্ন উপায় শিক্ষা দিতেন। তো তার মধ্যে একটি ছোট্ট ঘটনা আছে যে ঠাকুর স্বামীজিকে মানে নরেনকে অদ্বৈত বেদান্তের বিভিন্ন পুস্তক পড়তে বলতেন। তার সেগুলোর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিল অষ্টাবক্র সংহিতা, যে বইটি, যে বিষয়ে লেখা আছে যে ঠাকুর যখন বলতেন নরেনকে তুমি এটা একটু পড়ো, আমি একটু শুনি। তো কিছুটা পড়ার পরে স্বামীজি বলতেন যে তখন নরেন বলতেন, রে বাবা বাবা, এটা ঈশ্বর নিন্দা কথা লেখা আছে। এই বইতে যা লেখা আছে, যে সাধু যে মুনি ঋষিরা লিখেছে ওদের মাথা বোধে ঠিক ছিল না, আর এগুলো আমি পড়তে পারবো না। এটা কিরকম কথা, বাপরে! আমি ভগবান, এ ঘটি ভগবান, বাটি ভগবান, দেওয়াল ভগবান, সব ভগবান, এটা কি করে হতে পারে? মোটেই না, আমি তো পড়বো না। তো ঠাকুর বলতেন, বাবা দেখো, আমি তো তোমাকে বুঝতে বলিনি, বলছি না তুমি পড়ো আমার জন্য, আমি শুনো। এটা ঠাকুরের একটা বাহানা ছিল যে নরেন্দ্রের মতো যুবক, এত বুদ্ধিমান আর এত শক্তিমান, ও যখন কিছু পড়বে আর না বুঝে পড়বে, এটা কখনো হয় না। ও এমনি পড়লেই বুঝাই হয়ে যাবে। তো ঘটনাক্রমে এটা তো এগিয়ে গেছে, আর ভবিষ্যতে স্বামীজি এই কথা বলেছেন যে অদ্বৈত বেদান্ত ধর্মের শেষ কথা। আর আজ সারা পৃথিবীতে এটা বহু পরিচিত হয়ে গেছে, এই অদ্বৈত বেদান্তের তথ্য। যেখানে যেখানে দেখবেন কেউ ধর্মরাজ্যে একটু পপুলার হচ্ছে আর ধর্মকে নিয়ে একটু বহুজন হিতায় বহুজন সুখায় কাজে লাগিয়ে দিতে পারছে, ওখানে নিশ্চয় এই অদ্বৈত বেদান্তের কিছুটা শিক্ষা আর কিছুটা অনুভূতি নিশ্চয়ই থাকবে। তো সেই জন্য আর এখন অনেক জ্ঞানীরা একমত হয়। তারপরে আর একটি বিশেষত্ব আছে অষ্টাবক্র গীতার, যে ফিলোসফি আছে। আজকার দিনে আধুনিক বিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, যত যত নতুন নতুন তথ্য সব ডিসকভার করছে, ওইগুলো সব অষ্টাবক্র গীতার মতো যত কিছু বই আছে, আর বিশেষ করে অষ্টাবক্র গীতার যে শীর্ষ জ্ঞান আছে তার সঙ্গে পুরো ম্যাচ করে। ওই জন্য এখন দুনিয়াতে যারাই পপুলার হয় তারা মডার্ন সাইকোলজির সঙ্গে অষ্টাবক্রের যে সাক্ষী ভাব, যে অ্যাওয়ারনেস কনসেপ্ট নিয়ে আর বুদ্ধিজীবী কিছু কিছু নিয়ে আলোচনা অবশ্যই করে।
সেই জন্য এটা এর গুরুত্ব আছে। তো এটাকে লক্ষ্য করে আমি হঠাৎ কি বলবো ভেবে এটা ডিসাইড করেছি যে অষ্টাবক্রের গল্পটি বলবো। তো গল্পটি এরকম, আমি গল্প বলতে শুরু করছি। বহুত প্রাচীন কাহিনী, মহাভারতের এর কিছুটা অংশ আছে, বাকি কিছু লোককথা মাধ্যমে, গুরু শিষ্য পরম্পরা মাধ্যমে আলোচনা হয়ে হয়ে কথাগুলো সব এসেছে, কিন্তু মহাভারতে এটা আছে, মহাভারতে কিছুটা আছে। বহুত বছর আগে, মেবি সেভারাল থাউজেন্ড ইয়ার্স এগো, যেখানে যখন আমাদের জঙ্গলে সব মুনি ঋষিরা আশ্রম করে থাকতেন আর শিষ্য রেখে শিক্ষা দিতেন, আর মুনি ঋষিরা সব সব যে অনমেরিড ছিল ওটা নয়, সব যে মঙ্ক ছিল সেরকম নয়, তাদের মধ্যেও বিয়ে করে সংসার করেছিল, সংসার করে তার মধ্যেও বেদ অধ্যয়ন করে নিজে শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দানও করে বয়স হয়ে যাওয়ার পর। তো এমন একটি আশ্রম ছিল, যে আশ্রমে ছিলেন উদ্দালক, ঋষি উদ্দালক, ওনার নাম ছিল উদ্দালক। উদ্দালকর উনার কাছে অনেকগুলো শিষ্য ছিল, শিষ্যরা সব শিক্ষা গ্রহণ করত, একের পর একে বেচ শিক্ষা গ্রহণ পরে ওরা চলে যেত। তো ওদের ওই শিষ্যদের মধ্যে একজন ছিল, তার নাম ছিল কোহড। কোহড বলে একজন শিষ্য ছিল। ওর আচার ব্যবহার খুব সুন্দর ছিল। ও এমনি কিছু কাজ করত, ব্যবহার এত, গুরু সেবা করত, সবার সঙ্গে ভালো ব্যবহার করত, সবকিছু ভালো ছিল। পড়াশোনা একটু কম ছিল, কিন্তু উদ্দালক এই কোহড়কে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, এত প্রিয় ছিল যে উনি সবচেয়ে উপরে ওকে ওনাকে প্রাধান্য দিতেন। যখন ওনাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তখন কি হয়েছে, উদ্দালক ডেকে কোহড়কে বলছেন যে দেখো, তোমার তো শিক্ষা গ্রহণ হয়ে গেছে, তুমি আমার একটা অনুরোধ রক্ষা করবে। তারপরে উদ্দালক কোহড় বলছেন, গুরুদেব আপনি যা বলবেন আমি তো আপনার কথা নিশ্চয় মানবো, আপনি আদেশ করুন। তো উনি বলেছেন কি, যে আমার যে মেয়েটি আছে তার নাম হচ্ছে সুজাতা, উদ্দালকের মেয়ে ছিল সুজাতা, তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করো। তারপরে কোহড় তো রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে কোহড় আর সুজাতা এই দুজনে বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে কোহড় চলে এসেছেন নিজের বাড়িতে, সুজাতা কোহড় দুজন জীবনযাপন করছেন। ইতিমধ্যে কি হয়েছে, সুজাতা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে দুজন নিত্য নিয়মিত জীবনযাপন করছেন। কয়েক মাস পরে একদিন এমন ঘটনা হয়েছে যে সুজাতা পাশে বসে আছেন আর কোহড় বেদমন্ত্র উচ্চারণ করছেন। উচ্চারণ করতে করতে কয়েকটা জায়গায় একটু ভুল হয়েছে। হঠাৎ কোথায় থেকে একটা শব্দ শোনা যাচ্ছে যে পিতাশ্রী, আপনি এত তেড়া বাঁকা করে উচ্চারণ কেন করছেন? তারপর তো হঠাৎ আশ্চর্য হয়ে গেছে যে এখান তো কেউ নেই, এই শব্দ কোথায় থেকে এলো, আর আমার ভুলটা কে এরকম ধরতে পারলো। তারপরে বুঝতে না পারে আবার শুরু করেছেন। কিছুক্ষণ করার পরে আবার সেই শব্দটা হয়েছে, আপনি তো তেড়া বাঁকা করে বলছেন, উচ্চারণ করছেন। এবারে উনি বুঝতে পেরেছেন যে শব্দটি সুজাতার গর্ভ থেকে আসছে, যে গর্ভস্থ শিশু তার পিতার ভুলটা ধরতে পারছে। তখন হঠাৎ একটা রাগ উঠে গেল, কিছু একটু ডিস্টার্ব হয়ে গেলেন কে, কোহড়। এরকম রাগে বলে ফেললেন, আরে এইটুকু শিশু তো এখন জন্ম হয় নাই, তখন এত কথা তেড়া বাঁকা, আর তুই তেড়া বাঁকা হয়ে জন্ম হবি, তুই যখন জন্ম হবি তখন বাঁকা হয়ে তেড়া বাঁকা হয়ে জন্ম হবি। এরকম কথা একটা অভিশাপের মতো বলে দিয়েছেন। তখন কথাটা শেষ হয়ে সত্যি হয়ে গেছে। যখন শিশুটি জন্ম হয় অনেক বাঁকা টাকা হয়ে জন্ম হয়, আর সবাই তাকে বলেছেন যে এটা এত বাঁকা হয়ে জন্ম হয়েছে, এটা অষ্টাবক্র, অষ্টাবক্র, অষ্টাবক্র। তখন থেকে ওই বাচ্চাটার নাম হয়ে গেল অষ্টাবক্র, যেহেতু অনেকগুলো বক্র নিয়ে জন্মগ্রহণ করেছেন, তার নাম হয়ে গেল অষ্টাবক্র। কিন্তু শিশুটা হওয়ার পরে তো যেমন যেমন সব ক্রিয়াকর্ম করতে হয় ওটা তো করতে হবে, কিন্তু গরিব পরিবার, টাকা কড়ি নেই, তো কি করবে বলে ভেবে
একবার কি হয়েছে, সুজাতা বলেছেন কহরকে যে আপনি যান রাজার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য, যে আমাদের এই ছেলেটির কিছু ব্যবস্থা করতে হবে, ছেলের ভবিষ্যতের জন্য বা কিছু আমাদের টাকা দরকার, তুমি যাও। আর সেই রাজা ছিলেন রাজা জনক। ওটা জনকপুরী, মিথিলা মিথিলা নগরী জনকপুরী বলে এখন জনকপুরীর একটা জায়গা আছে। তো তারপরে কোহর গেছেন জনকপুরী। জনকপুরী বলে জ্ঞানের আগার, ওখানে বহুত জ্ঞান চর্চা হয়। ওখানে ওই সময় কি হয়েছে, বন্দি নামে একটি পণ্ডিত ছিল। ও কি করত, যারা সব আসতো জনকপুরীতে, ওদের সঙ্গে শাস্ত্র চর্চা করতো, শাস্ত্রার্থ করতো। আর শাস্ত্রার্থ করার পরে তার কন্ডিশন ছিল, যে হেরে যাবে ওকে জল সমাধি নিতে হবে, জলের মধ্যে ডুবে মরতে হবে। তো যখন কোহর যে পৌঁছেছেন জনকপুরীতে, ওনাকেও সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সবাই বলেছে তুমি তো পণ্ডিত, এবারে যদি রাজার কাছে যেতে চাও তাহলে বন্দিকে ফেস করতে হবে, পণ্ডিত বন্দিকে সম্মুখীন করতে হবে, তার সঙ্গে শাস্ত্র চর্চা করতে হবে। শাস্ত্র চর্চা করার পর যদি তুমি সাকসেসফুল হতে পারো, যদি জিততে পারো, তাহলে যে রাজার কাছে যেতে পারো। তো এই বলে বন্দির সঙ্গে শাস্ত্র চর্চা হয়েছে। শাস্ত্রার্থ হওয়ার পরে ইনিও হেরে গেছেন। হেরে যাওয়ার পর ওনাকেও জল সমাধি দেওয়া হয়েছে, উনি মারা গেছেন। মানে মরেন নাই, জল সমাধি দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে কেউ জানে না, এটা হয়ে গেছে। এইবারে সুজাতা আর ছোট্ট বাচ্চা অষ্টাবক্রকে নিয়ে ও যখন অপেক্ষা করে করে দেখেছেন যে কেউ ফিরছেন না, কোহর ফিরছেন না, তখন পরে খবর নিয়ে জানতে পেরেছেন যে ঘটনা এই হয়েছে। তারপরে ও কি করেছে না, বাচ্চাটাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে এসছে, উদ্ধালকের বাড়ি চলে এসছে। এরা একা থাকতে পারবে না। যখন উদ্ধালকের বাড়িতে চলে এসছে, তখন উদ্ধালকের নিজেরও একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম হচ্ছে শ্বেতকেতু। শ্বেতকেতু বলে একটি ছেলে হয়েছে। তো অষ্টাবক্র পাশাপাশি সমবয়সী। এবার মামার বাড়িতে অষ্টাবক্র আর শ্বেতকেতু দুজন বাড়তে শুরু করলো, বাড়তে চললো। এইরকম কিছুদিন যাওয়ার পরে মাঝে মাঝে কি হয়, অষ্টাবক্রের যেহেতু নিজের বাবা নেই, এমন কথা আছে যে অষ্টাবক্র মাঝে মাঝে গিয়ে উদ্দালকের কোলে বসে যেত। আর কোলে বসে গেলে শ্বেতকেতু এসে ওকে অষ্টাবক্রকে টেনে বের করে দিত, যে আমার বাবা তুমি চলে যাও। এইরকম বারবার বারবার শোনার পরে বহুত দিন পরে যখন অষ্টাবক্র বড় হয়ে গেছে, মাঝে মাঝে তার মাকে জিজ্ঞাসা করে, মা তার আমার বাবা কে, আমার বাবা কোথায়? সুজাতা কিন্তু আর কিছু দুঃখের কাহানি বলে অষ্টাবক্রকে বলে না, যে শুনলে তার নিজেরও বলতে খারাপ লাগে দুঃখের কাহানি, আর বাচ্চাটার মন কি খারাপ হয় বলে ও বলে না। এমন যখন বড় হয়ে গেছে, তখন একদিন অষ্টাবক্র সেম ঘটনা ঘটেছে। অষ্টাবক্র যে উদ্ধালকের কোলে বসেছে, সত্যকেতু এসে ওকে টেনে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে ওকে খুব কষ্ট হয়েছে। ও যে কি করেছে, সুজাতার কাছে জিদ করে বসেছে যে আমার বাবা কি হয়েছে, কোথায় গেছে, তো তোকে বলতে হবে, না বললে আমি খাওয়া খাওয়া দাওয়া করবো না। তারপর সুজাতা আর উপায় না পেয়ে বাধ্য হয়ে বলেছে যে এই ঘটনা হয়েছে, তুই যখন ছোট ছিলি এরকম পাঠিয়েছিলাম জনক রাজার কাছে, এই ঘটনা ঘটেছে, তোর বাবা আর নেই। তারপরে অষ্টাবক্রের মাথায় একটা জিদ ঢুকেছে যে কে সে বন্দি, যে আমার বাবাকে হারিয়ে এরকম আমার দুর্দশা করেছে, আর আমি যাব, আমি যে ওকে হারিয়ে ওকেও সেই অবস্থা করব, ওকেও জল সমাধি দেব। এরকম ভেবে ও জিদ করে ধরে বসেছে। তো একদিন দুজন মামার ভাঞ্জা শ্বেতকেতু আর আহ অষ্টাবক্র, এরা দুজন যে জনকপুরী পৌঁছেছে। এবারে যাওয়ার আগে, যখন জনকপুরের যে দ্বারদেশে যাওয়ার আগে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে,
হঠাৎ দেখছে পিছন থেকে রাজা আসছেন, আর রাজার আগে আগে সৈন্য দলগুলো সব রাস্তা পরিষ্কার করে করে যাচ্ছেন। যারা রাস্তায় থাকতো তাদেরকে বলছেন, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা দাও, রাজা আসছেন। তো প্রথম এরকম ঘটনা ঘটেছে যখন অষ্টাবক্রকে এসে বলেছেন যে রাস্তা ছেড়ে দাও, রাজা আসছেন। অষ্টাবক্র তখন জিদ করে বলেছেন যে রাজা হচ্ছেন ক্ষত্রিয় আর আমি হচ্ছি ব্রাহ্মণ। যখন ব্রাহ্মণ রাস্তায় থাকে তখন ক্ষত্রিয়কে রাস্তা দেওয়া ব্রাহ্মণের কর্তব্য নয়। ক্ষত্রিয় ব্রাহ্মণকে সাইড করে যাবে, আমি রাস্তা দেবো না, ব্রাহ্মণের রাস্তা দেবো না। তো তখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখন রাজা এসে পৌঁছে গেছেন। রাজা এসে দেখে বলেছেন যে এই ছোট বাচ্চা, 12 বছর হবে, আর এর এত জ্ঞান আর এত জিদ, এত সাহস যে রাজা আর সৈন্যদের সম্মুখে এত কথা বলতে পারছে। তো তখন বলেছে আচ্ছা ঠিক আছে। রাজাও সেরকম বিদ্বান ছিলেন, তো জনক রাজা। তো বললেন ঠিক আছে, আমরা চলে যাই। ওরা ওরা থাক, ওরা ছেড়ে চলে আসেন। আসার পরে আবার এরা তো ওখানেই যাচ্ছে, রাজদরবারে প্রবেশ করেছে। রাজদরবারে প্রবেশ করে বলেছেন রাজাকে দেখা করার জন্য। তো রাজার কাছে খবর গেছে, খবর যাওয়াতে অনুমতি পাওয়া গেছে। তারপর অষ্টাবক্র প্রবেশ করেছেন। যখন রাজ দরবার ভিতরে প্রবেশ করছেন তখন উনাকে দেখে যে অনেকে হাসাহাসি শুরু করেছে। রাজ দরবারের লোকেরা সব হাসাহাসি শুরু করে, যে শরীরটা দেখতে একটু খারাপ লাগছে, তেড়া বাঁকা হয়েছে, হাঁটা চালা কিরকম, সবাই দেখে হাসছে। তখন অষ্টাবক্র প্রথম বলেছে, ওখানে যে বলেছেন যে হে রাজন, আমি দেখছি এখানে আপনি সব মুচির সভা করে বসেছেন। এরা সব তো মুচি বসে আছে, এই মুচির সভা কেন বসিয়েছেন? তারপরে সবাই তো এই কথা শুনে অপমানিত বোধ করে চুপ হয়ে গেছে। চুপ হওয়ার পরে রাজা ধীরে ধীরে বলছেন যে আপনার কথার যথার্থতা বলুন। অষ্টাবক্র বলেছেন যে এরা সব আমার চামড়া দেখে হাসতে শুরু করেছেন, যে আমার শরীরটাকে দেখে হাসতে শুরু করেছেন। এই যে বক্রতা শুধু শরীরে থাকে, আত্মার কোনো বক্রতা থাকে না। তখন এই কথা শুনে জনক তো বুঝতে পেরেছেন যে এ সাধারণ ছেলে নয়, এটা মহাবিদ্বান, মহাপণ্ডিত আর মহাসাহসী। তারপরে জিজ্ঞাসা করেছেন যে বলো, বলুন আপনার আসার অভিপ্রায়টা কি? তো তখন অষ্টাবক্র বলেছেন যে কয়েক বছর আগে এরকম আপনারা যে রাজদরবারে বন্দী আছেন, উনি আমার পিতাকে শাস্ত্রার্থে পরাস্ত করে জল সমাধি দিয়েছেন, আর আমি এসেছি ওই বন্দির সঙ্গে শাস্ত্রার্থ করতে। সবাই তো সুরে হতবাক হয়ে গেছে, এইটুকু বাচ্চা, এর আবার কি বুদ্ধি হবে? এ বন্দির মতো পণ্ডিতের সঙ্গে শাস্ত্রার্থ করবে, এ তো নিশ্চয়ই হারবে। সবাই বলেছে। তারপরে ও যেহেতু জিদ করেছে, তখন শাস্ত্রার্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্ত্রার্থ হয়েছে বন্দির সঙ্গে। শাস্ত্রার্থ হওয়ার পরে বন্দি হেরে গেছেন। প্রথমবারে অষ্টাবক্রের কাছে বন্দি হেরে গেছেন। হেরে যাওয়ার পরে তো উনি হাত জোড় করে পরাজয় স্বীকার করেছেন। স্বীকার করে এবার আমি কি বলবো? অষ্টাবক্র তো বলছেন যে তুমি বলো কেন এতগুলো লোককে এরকম শাস্ত্রার্থে পরাস্ত করে মৃত্যু মুখে ঠেলে দিয়েছ, বলো। তখন বন্দি বলেছেন নাই, ওটা বাস্তবে আমি কাউকে মারিনি, ওরা কেউ মরেনি, কিন্তু যে আমার বাবা, কোথায় এরকম কথা আছে, ওনার বাবা বরুণ দেব সমুদ্র গর্ভের ভিতরে কোথায় যজ্ঞ করতেন, পাতালপুরে ওই একটা মহাযজ্ঞ করছেন। আর ওই যজ্ঞের জন্য অনেকগুলো পণ্ডিতের আবশ্যক ছিল, আর এমনি তো ডাকলে কেউ যাবে না। ওই জন্য আমি এই একটা উপায় করে সবাইকে ওই যজ্ঞের কাছে পাঠিয়েছি, আর এখন যজ্ঞ শেষ হয়ে গেছে, ওরা সব চলে আসবে। এটা তো প্রথমবার সবাই শুনে আশ্চর্য হয়ে গেছে। তো তাহলে ঠিক আছে, চলো। এবার সবাই গিয়ে ওই যেখানে সবাইকে জল সমাধি দেওয়া হয়েছিল ওইখান থেকে সবাইকে ডাকা হয়েছে। ডাকা হওয়ার পরে সবাই চলে এসছে। তার মধ্যে অষ্টাবক্রের বাবা, যে তার বাবা কোহড়, উনিও চলে এসছেন। আর অনেকে সব খুশি হয়েছে
আর বাবা আর বেটা, বাবার ছেলে, দুজন মিলে এবারে নিজের বাড়ি ফিরছেন। আসার রাস্তায় তো কথাবার্তা হতে হতে বাবার নিজের অতীতের কথা মনে পড়েছে, যে আমার বাচ্চাটা এরকম আমার অভিশাপে এরকম এত বক্র হয়েছে, আর সবাই তাকে এরকম বলছে, কেউ তো ভালো ভাবছে না। তো উনি বলেছেন কি, দেখো, আমি তো তোমাকে তখন এরকম বলে দিয়েছি, কিন্তু এখন ভাবছি আমি তোমাকে আমার অভিশাপের প্রায়শ্চিত্ত পরিণাম স্বরূপ তোমাকে আবার ঠিক করে দেবো, তুমি চলো। একটা সমঙ্গা বলে একটি নদী ছিল, ওই সমঙ্গা নদীতে নিয়ে অষ্টাবক্রকে ডুবিয়ে ধরে কিছুক্ষণ উনি কিছু করেছেন, ওনার মন্ত্র যা সাধনা মাধ্যমে অষ্টাবক্রকে ভালো করে দিয়েছেন। যখন জল থেকে উঠেছে অষ্টাবক্র, তখন একদম সুন্দর শরীর নিয়ে চলে এসেছেন। তারপর থেকে অষ্টাবক্র নামটা তো রয়ে গেল অষ্টাবক্র, কিন্তু অষ্টাবক্র আহ কিন্তু বক্র ছিল না। অষ্টাবক্র সারা জীবন কিন্তু অষ্টাবক্র শরীরে বক্রতা ছিল না। এইটা হয়েছে, এটা হওয়ার পরে চলে এসেছে, ওরা সব ছিল একসঙ্গে এসে আবার বাবা মা ছেলে রয়েছে। এইখানে তো একটা কথার একটা পার্ট শেষ হয়ে গেছে, কিন্তু অষ্টাবক্র সংহিতার যে কথোপকথন কবে হয়েছে তার বিষয়ে নির্দিষ্ট তো কোনো সময় নাই। এই যে স্টোরি, কথোপকথনের পিছনে আর একটি স্টোরি আছে, যেটা পুরো অদ্বৈত বেদান্তের সঙ্গে সম্পর্কীয় স্টোরি। সেই ওদের মধ্যে স্টোরি যে এমন হয়েছে, কয়েক বছর পরে, বহুত বছর পরে, একবার রাজা জনক শুয়েছিলেন রাত্রে, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন। যে স্বপ্ন দেখছেন, পড়োশী রাজ্য থেকে একটি রাজা এসে তার সৈন্য সামন্ত সঙ্গে ওনার রাজ্য উপরে আক্রমণ করেছেন। জনকপুরী উপরে আক্রমণ করে সব ধ্বস্ত বিধ্বস্ত করে দিয়েছেন। মহাসংগ্রাম হয়েছে, সবাই হেরে গেছে। আর শেষে রাজা জনক নিজেও যুদ্ধ করে করে পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছেন, পুরো ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বহুত দুঃখ। আর উনাকে মারার জন্য যে বিরোধী দলের সৈনিকরা পুরো চেজ করছে, মানে ঘোড়াচ্ছে, উনি ছুটছেন, উনি পিছনে পিছনে সবাই ছুটছেন। অন্ধকার হয়ে গেছে। তো রাজা জনক যেতে 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 অনেক দূর যাওয়ার পর একটা জঙ্গল ভিতরে ঢুকে গেছেন। অন্ধকার হওয়াতে যে সৈনিকরা ওনার পিছনে ছিল, ওরা সব চলে এসছে। কিন্তু জনক মধ্য জঙ্গলের মধ্যে একা একা হয়ে গেছেন। আর হঠাৎ একবার পড়ে গিয়ে দেখছেন যে সব দিকে অন্ধকার, আর প্রচুর ক্লান্ত হয়ে গেছেন, ক্ষতবিক্ষত হয়ে গেছেন, খিদা পেয়েছে, পুরো মর্মাহত হয়ে দুঃখে পুরো ডুবে গেছেন। এরকম অবস্থা, পুরো নিঃসহায় অবস্থা হয়ে গেছেন। তারপর হঠাৎ কি হয়েছে, উনি ভাবছেন যে কি করে বাঁচবো, এরকম অবস্থায় জীবন রক্ষা কি করে করবো। ভেবে ভেবে উঠে দেখছেন যে কিছু দূরে একটা লাইট দেখা যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে। তারপরে ধীরে ধীরে কষ্ট করে উঠে ওই ওই জঙ্গলের কাছে গেছেন। এইখানে স্টোরি একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু ভেরিয়েশন সামান্য একটু থাকে। কেউ কেউ বলে একটা দান ছত্র ছিল, ওই দান ছত্রে যে খেতে চেয়েছেন। কেউ কেউ বলে একটা আশ্রম ছিল, একটি লোক ছিল, তার সঙ্গে কিছু খাওয়া চেয়েছেন। যাই হোক, কিছু খাওয়াটা ধরেই উনি খেতে বেরিয়েছেন। তখন কি হয়েছে, এরকম যে কিছু কথা আছে, বাইরে থেকে কিছু পক্ষী এসে ওই খাওয়াটা নিয়ে চলে গেছে। বা কিছু কিছু জায়গায় এরকম কথা আছে, রেখে খাচ্ছেন, দুটো ষাঁড় লড়াই করতে করতে এসে ওই খাদ্যটাকে নষ্ট করে দিয়েছেন। এরকম এনিওয়ে, উনি কিন্তু খেতে যাচ্ছেন এত ক্ষুধার্ত হয়ে, পুরো সেই সময় এক্স্যাক্টলি ওই খাদ্যটা পুরো নষ্ট হয়ে গেছে। যখন নষ্ট হয়ে গেছে, উনি কি করেছেন, পুরো হতভাগা হয়ে পুরো হা হা করে পুরো পড়ে গেছেন, পুরো নিঃসহায়। তখন ওনার ঘুম ভেঙে গেছে একদম। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি উঠে পুরো হতবাক হয়ে গেছেন। এবার দেখছেন যে সব সব ঠিকঠাক আছে, বিছানায় আছেন, রাজ্য আছে, রাজপ্রাসাদ, ওনার ঘর সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে প্রবল দুঃখ, ভয়। আর সেই দুঃখ ভয়টা আর যাচ্ছে না। উনি অনেকক্ষণ বিছানার উপরে বসে থাকলেন। বসে থাকার পর নিজে নিজে বিচার করছেন
আরে এখন তো আমি উঠে পড়েছি, সব তো দেখছি, এই দুনিয়া তো সব যেমন তেমন আছে, আমার রুম আছে, আমার তো ঘরটি আছে, রাজপ্রাসাদ সব ঠিকঠাক আছে, কিছু হয়নি। কিন্তু সেই যে দুঃখ, যে কষ্ট, যে এত ভয় আমার মধ্যে থেকে যাচ্ছে না কেন? তাহলে এক বাস্তবের সত্যিটা কোনটা? ইয়ে দুনিয়াটা সত্য, এই যে দেখছি এখন জাগ্রত অবস্থায় এইটা সত্য, না স্বপ্নের ভিতরে যেটা দেখছিলাম ওটা সত্য? তো ওটা সত্যি না এটা সত্যি, কোনটা ট্রুথ? তখন উনার মাথায় একটা পজলিং স্টেট চলে এসেছে, উনি ভাবতে পারছেন না, ডিসাইড করতে পারছেন যে কোনটা সত্য। আমরা সব সময় দেখি স্বপ্ন, কিন্তু আমাদের মাথায় তো এরকম আসে না। যার সেটা সময় হয়ে থাকে সে ঠিক আসে। তো এই প্রশ্নটাকে নিয়ে উনি উনার রাজ দরবারে সবাইকে জিজ্ঞাসা করলেন যে আমাকে বলো যে এটা সত্য না ওটা সত্য। এই যে জাগ্রত অবস্থায় আমি এখন তোমাদের দেখছি, সব দেখছি, সব এগুলো সত্য, না যে সেদিন স্বপ্ন দেখলাম সেটা সত্য? যদি স্বপ্নটা মিথ্যা হতো তাহলে আমি উঠে পড়ার পর জাগ্রত অবস্থায়ও তার স্মৃতিটা কেন যাচ্ছে না? আর সে ভয়ে যে কম্পনটা কেন যাচ্ছে না? আমার হৃদস্পন্দন তখন কেন যাচ্ছিল না? আর যদি এটা সত্য, তাহলে স্বপ্ন যখন দেখছিলাম এটা কিছু মনে ছিল না কেন? তাহলে এটা সত্যি না ওটা সত্যি, কোনটা? এইবারে এই প্রশ্নের তো উত্তর তো কেউ দিতে পারছে না। তারপরে এমন হয় যে অষ্টাবক্রের কথা আবার মনে পড়েছে। কেউ বলেছে যে অষ্টাবক্র বলে যে ঋষি ছিল, একবার এসেছিল, উনাকে আনা যাক। তারপরে অষ্টাবক্রকে আনা হয়েছে। অষ্টাবক্রকে আনা হওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছে যে এর ভিতরে সত্যটা কি? অষ্টাবক্র বলেছেন যে আমি বলবো, কিন্তু আমাকে সময় দরকার। তো এমনি কথা আছে, অষ্টাবক্র কত সময় দরকার? অষ্টাবক্র বলেছেন যে সময় সত্য জানার জন্য তো ঘোড়ার পিঠ থেকে নামতে যত সময় লাগে তার হাফ টাইম, আধা সময়ে সত্যকে জানা যেতে পারে। কিন্তু সেই পরিস্থিতি দরকার। তুমি রাজাকে বললেন আপনি কালকে আমার কাছে আসুন, তারপরে আমি আপনাকে বলে দেবো। তো এইভাবে অষ্টাবক্রকে এক জায়গায় থাকতে দেওয়া হলো। অষ্টাবক্র ছিলেন, সকাল সকাল রাজা ঘোড়ার পিঠে বসে যাচ্ছেন, আর যে দেখছেন অষ্টাবক্র ওখানে দাঁড়িয়ে আছেন। যখন অষ্টাবক্রের কাছে গিয়ে জনক ঘোড়া থেকে নামছেন, যে অষ্টাবক্রের সামনে দাঁড়িয়ে রুক যাও, হঠাৎ বলেছেন রুক যাও। তো কথা আছে যে জনক রাজা ঘোড়ার পিঠ থেকে, যে ঘোড়ার যে বেল্ট আছে, বেল্টে একদিকে একটা পা দিয়ে নামছেন, যে মধ্যম অবস্থায় সেই রকম অবস্থায় আটকে গেছেন। আর ওই রকম অবস্থায় আটকে যে ওনার জ্ঞান হয়ে গেছে, যে যেটাকে বলে সত্য জ্ঞান, বোধিপ্রাপ্তি, এনলাইটেনমেন্ট ইংলিশে বলা হয়, যে ওনার ওটা হয়ে গেছে, জ্ঞান লাভ হয়ে গেছে। তারপরে তো এখানে স্টোরি শেষ হয়ে গেছে। কোনো সময়ে হয়তো জনক আর অষ্টাবক্র দুজন মিলে আলোচনা করেছেন, আর সেই আলোচনা কে লিখেছে, কিভাবে লেখা হয়েছে তার কোনো তথ্য নাই। কিন্তু আজকে আমাদের হাতে এই বইটি আছে, যে অষ্টাবক্র সংহিতা। আর যে বই ভিতরে সংসারের সবচেয়ে মহানতম সত্যগুলো আছে, তার ভিতরে তার সারাংশ রূপে এটা বলা যেতে পারে, এ সংসারে মানুষের জীবনে দুটি যে মহান সিক্রেট, রহস্য, the two biggest secrets of the universe, ওর ভিতরে আছে অষ্টাবক্র সংহিতার ভিতরে। নম্বর 1 হচ্ছে দি ল অফ অ্যাওয়ারনেস, যেটাকে অষ্টাবক্র গীতায় সাক্ষী ভাব, যে অদ্বৈত বেদান্তের যে চরম সাধনা, সাক্ষী ভাব, ওটা আছে। দ্বিতীয়টি আছে, যেটা স্বামীজি বহুলভাবে প্রচার করেছেন, মডার্ন সাইকোলজিতে ওটাকে বলা হচ্ছে এখন দি ল অফ অ্যাট্রাকশন। As you think, so you become. Your life is attracted by your feeling. Your feeling attracts the environment, the life. Law of attraction. এই দুটি ল অষ্টাবক্র গীতা থেকে শুরু হয়েছে। আর আজ দুনিয়াতে যত লোক পপুলার হচ্ছে, ইভেন বুদ্ধিজিমের যে সবচেয়ে মহান কনসেপ্ট, এখন বিপස්සনা মাইন্ডফুলনেস মেডিটেশন হয়, যেটা সারা জগতে বিখ্যাত, তার যে মূল সোর্স, মূল উৎস হচ্ছে অষ্টাবক্র সংহিতা। তো অষ্টাবক্র সংহিতা, এটা হচ্ছে মহানতা।
এর ভিতরে বহুত কিছু কথা আছে। এই বইটি শুরু হয়ে একদম মানুষ জীবনের যে অন্তিম প্রশ্ন, মুক্তি, প্রথম প্রথম মুক্তির প্রথম এরা শ্লোকটা এরকম শুরু হয়ে, প্রথম জ্ঞানম অবাপ্নোতি, প্রথম মুক্তির ভবিষ্যতি বৈরাগ্যম চ কথম প্রাপ্তম এতদ ব্রুহি মম প্রভু। এরকম হয় যে জনক এসে সডনলি শুরু করেছেন যে জ্ঞান কি করে প্রাপ্ত হয়, আর মুক্তি কি করে প্রাপ্ত হয়, আর বৈরাগ্য কি করে পাওয়া যায়, এরকম করে শুরু করেছেন। তারপরে অষ্টাবক্র একের পরে এরকম বলে গেছেন। বলতে বলতে এই বইটি হয়েছে। এর ভিতরে স্বামীজি যেটাকে বেশি পপুলার করেছেন, বা ঠাকুর এটা বলতেন, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধ অভিমানী অপি কিংবদন্তি ইহ সত্যেয়ম ইয়ামতি সা গতির ভবেৎ। এই সংসারে যে নিজেকে যে আমি মুক্ত ভাবতে পারে, সে মুক্ত হয়ে যায়। আর যে নিজেকে ভাবতে পারে, যে সবসময় মনে করে যে আমি বদ্ধ, সে বদ্ধ হয়ে যায়। সংসারে এই কথাটি সবসময় বহুত সত্য, যে ইয়া মতি সা গতির ভবেৎ। যে আপনার মতি যেদিকে যাবে, আপনার জীবনের গতিটা ওই দিকে হবে। যার যেমন মতি, তার জীবনের গতি তেমনি হয়। এইটা হচ্ছে অষ্টাবক্র গীতা। এবারে আর অষ্টাবক্র গীতা বিষয়ে তো বেশি বলছি না। যদি সময় হয় পরে অষ্টাবক্রের থিম বিষয়ে আবার হয়তো বলা যেতে পারে, পরে যদি টাইম হয়। এবারে যদি কারো কিছু কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। 15-20 মিনিটস আছে। কেউ একজন বলুন কি মহারাজ, হয়েছে তো? হ্যাঁ মহারাজ, খুব ভালো শুনলাম। এত ডিটেলস এ আগে শোনা হয়নি, খুব ভালো লাগলো। তবে একটা জিনিস আমার মনে সংশয় জাগে, যে গর্ভাবস্থা থেকে কি করে ওই শুনতে পাওয়া যায়, কি কোনো সেই অবস্থাতে শুনতে পাওয়া এগুলো এবং এগুলো কথা হচ্ছে কি, বহুত গুলো কাহানি আছে, যেগুলো কাহানির সত্যতা আমরা জানতে পারবো না, কিন্তু কাহানির যে সারাংশটাই নিয়ে আমাদের থাকতে হবে। সাধারণত কি হয়, কাহিনীটাকে কাহানি হিসাবে নেওয়াই যায়। তাই কারণ হচ্ছে এখন এখন যেহেতু আমরা বহুত সাইন্টিফিক রেশনাল হয়ে গেছি, স্টোরি গুলো শুনলে অনেক প্রশ্ন আসে, কিন্তু সেগুলো প্রশ্ন তার যথাযথ উত্তর থাকে না। সম্ভব হতে পারে, নাও হতে পারে, এটা কেউ বলা যাবে না। যেরকম বন্দি বলছিল যে বরুণ দেব তার বাবা মর্তে এই পাতালপুরীতে যজ্ঞ করছিলেন। এগুলো তবু এখন জিজ্ঞাসা করলে আমাদের সেই মতো আনসার ঠিক ঠিক পাওয়া যাবে না। ওই জন্য গল্পটাকে গল্পের ভাবে নিয়ে, গল্পের সারাংশ, গল্পের ভিতরে যে মোরালিটি এথিক্স, ওটা নিয়ে আমাদের তৃপ্ত থাকতে হবে। মহারাজ actually একটু কথা বলছি। তাই আপনি যে অষ্টাবক্র মুনির জন্ম বৃত্তান্তটা বললেন, হ্যাঁ, ও মহাভারতে তো অন্য জিনিস আছে। আমার তো কি আছে? মহাভারতে আছে যে ওই যেটা আপনি বললেন যে হুম, দুটো রমণী, হ্যাঁ, মানে কোনো পুরুষ, একটা ফ্যামিলি, ওই ফ্যামিলিতে, রাজ পরিবারে ফ্যামিলিতে হ্যাঁ, পুরুষ বিহীন হয়ে যায়, কিন্তু হ্যাঁ, তার এর উত্তরাধিকারী হওয়ার জন্য দুটো রমণী মেলনে যে হুম, ছেলে, যে ছেলেটি হয় সেটি মানে কোনো হাড় বিহীন হয়ে যায়, হ্যাঁ। আর সেটা দেখে তারা না না রাস্তায়, না, না, ওটা সেরকম নাই। সেরকম হ্যাঁ, থাকলে আমাকে পাঠাবেন তো, কোথায় রেফারেন্স পাঠাবেন তো। আর তারপর সে ওই মানে করেছিল, মানে অঙ্গভঙ্গি দেখেছিল সেই যে না 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 না। তো এই অষ্টাবক্র মুনির ইতিহাসটা তো এইভাবেই জানি। তো আপনি যেভাবে অষ্টাবক্র ইতিহাসটা বললেন, জন্ম বৃত্তান্তটা, হ্যাঁ, সেটা হ্যাঁ। একটু আলাদা ধরনের শোনাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, না, শুনলাম। যদি অন্য কোনো পুরানো পুরানো থাকে, কোথায় থাকলে রেফারেন্স যদি থাকে পাবেন, তাহলে পাঠাবেন। আমরা আচ্ছা, হয়তো থাকতে পারে অন্য, অ্যাকচুয়ালি আমাদের এক একজনের ঋষির কাহিনী অনেকে পুরাণের ভিতরে থাকতে পারে। পুরাণ অনেক জায়গায়। কিন্তু মহাভারত আমি যেভাবে বললাম, মহাভারতে সেভাবে আছে। যে আমাদের যে অষ্টাবক্র গীতা বই আমাদের মিশনের আছে, পাবলিকেশন হয়, ওটাতে সংক্ষিপ্ত আছে, ওটাতে কিছু এইরকম আছে।
বলুন আর কিছু। আর কার কিছু প্রশ্ন এই সম্পর্কীয় হলেও বা অন্য মহারাজ যে এই কোনো সম্পর্ক? আপনি যে আপনি প্রণাম নেবেন মহারাজ, আপনি যে সেকেন্ড লয়ের কথা বললেন, সেকেন্ড লটা একটু আমাদেরকে বুঝান না। দুটো হ্যাঁ লয়ের কথা বললেন না, দুটো লয়ের কথা আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড ল যেটা বললেন, সেকেন্ড লটা একটু ডিটেলসটা একটু একটু যদি বলতে পারেন। এই সেকেন্ড লটা হচ্ছে আমি যেটা বললাম, ল অফ অ্যাট্রাকশন নামে সারা জগতে এখন বহু বিখ্যাত। আর এটা খালি জগতে সামাজিক জগতে নয়, আধ্যাত্মিক জগতেও এটা বহুত বিখ্যাত। আর এই নিয়মটি তো প্রথম নিয়মটি যেটা বললাম সেটা অত্যন্ত উচ্চ কোটির নিয়ম। বহুত উচ্চ কোটির সাধু না হলে, উচ্চ কোটির সাধক বা ইন্টেলিজেন্ট মানুষ না হলে ওটাকে প্র্যাকটিস করবে না, করতে ইন্টারেস্ট হবে না। কিন্তু সেকেন্ড যে নিয়মটা সবাই করতে পারবে আর সবাই করা উচিত। তার নিয়মটা হচ্ছে এরকম যে অষ্টাবক্র গীতায় যেটা আছে, ইয়া মতি সা গতির ভবেত। তার সিম্পলি মিনিংটা হচ্ছে আমাদের অ্যাটেনশনটা কন্টিনিউসলি যেদিকে ফ্লো হবে, আমাদের লাইফ, আমাদের থট ফোর্স ওইদিকে যাবে। থট ফোর্সটাকে ফলো করে আমাদের ফিলিংস, আর ফিলিংসটা আমাদের বডিটাকে কাজে লাগায়। আর বডি যখন কাজে লাগে আমাদের এনভায়রনমেন্টটা সেরকম হয়। তার মানে আওয়ার এনভায়রনমেন্ট ইনক্লুডিং আওয়ার লাইফস্টাইল সিম্পলি ফলো আওয়ার কনস্ট্যান্ট ফোকাস। আমরা যেদিকে কনস্ট্যান্টলি ফোকাস করব, অ্যাটেনশনটা যেদিকে যেভাবে দেবো সেইভাবে হয়ে যাবে। এইভাবে এখন দি সিক্রেট নামে বই আছে, রোন্ডা বাইরন বলে একটা আছে, রোন্ডা ব্রাইন না বাইরন বলে একজন মহিলা ফিল্ম প্রডিউসার, উনি বই লিখেছেন দি সিক্রেট এইসব ল উপরে, এই ল অফ অ্যাট্রাকশন উপরে। তার মানে আমরা যদি ভেবে নেই কোনো জিনিস সিরিয়াসলি, যে কোনো জিনিস যদি আমরা সিরিয়াসলি ভেবে নেই যে আমি এইরকম, তাহলে আমরা ওই রকম হয়ে যাই, ওই রকমই আমরা হয়ে যাবো। স্বামীজি সেটাকে বারবার বলেছেন না, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক ইউ উইল বিকাম উইক, থিঙ্ক ইউর সেলফ স্ট্রং ইউ উইল বিকাম স্ট্রং, আজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। মানুষ যেভাবে নিজেকে ভেবে নেয় আমি ওই রকম হতে পারে, হয়ে যায়। এর পিছনে একটা কারণ আছে, অ্যাকচুয়ালি এটা একটা সাইন্টিফিক রুল আছে। এটা সাইন্টিফিক রুল কি, কোথাও না কোথায় আমাদের ভিতরে there is a connection between illusion and reality. Thinking is almost like an illusion, but our thinking, when it operates in the body, it becomes a reality. For example, আমরা যখন স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখলে ধরুন স্বপ্ন দেখছি আমি একটি বাঘ দেখছি, বাঘ দেখে পুরো ডরে মরে ছুটাছুটি করে ঘাম বেরিয়ে ধমধম নিঃশ্বাস নিয়ে পুরো ভয়ভীত হয়ে যাচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম ভাঙার পরে আমি দেখছি যে এটা পুরো স্বপ্ন ছিল, যে সত্যি বলি কিছুই জিনিস নেই। কিন্তু আমার যে ফিলিংসটা তো রিয়েল, আমার যে হার্টবিটটা বাড়ছে ওটা তো রিয়েল। স্বপ্নটা ছিল ইলিউশন, আর ইলিউশন থেকে আমার ফিলিংটা কিন্তু রিয়েল প্রডিউস হয়ে গেল। এটা যদি স্বপ্নে হতে পারে আর এটা ওয়েকিং স্টেটে এমনি নর্মাল সময়েও আমরা আমাদের ভিতরে হতে পারে। ধরো আমরা চুপচাপ বসে যদি এক মনে ভাবতে পারি তেঁতুল 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 আচার, তেঁতুল আচার বলে তাকে চকটাচকটি করছে, এটা বাটিতে ঘাঁটাঘাঁটি করছে, এগুলো আমরা খাবো, এরকম যদি 1-2 মিনিট বলা বলি করি না, আমাদের সালিভেশন হয়ে যাবে। তার মানে টোটাল একটা ইমাজিনেশন আমরা বানাচ্ছি, যেটা ইলিউশন আমাদের বডি ভিতরে রিয়েলিটি ক্রিয়েট করে দেয়। তো ঠিক সেই রকম যদি মানুষ কেউ নিজেকে ভাবতে পারে যে যে কোনো, আর এটা তো আজকাল বহুত সব ফিল্ডে অ্যাপ্লাই করা হচ্ছে। একটা বই আছে পৃথিবী বিখ্যাত বই, দি পাওয়ার অফ এর সাবকনসিয়াস মাইন্ড, জোসেফ মরফি, দি পাওয়ার অফ এর সাবকনসিয়াস মাইন্ড। এই বইটা তো পৃথিবী বিখ্যাত বই। এই বইটাতে উনি সব কেস স্টাডিজ করে বলেছেন যে এরকম রোগও ভালো করা যেতে পারে, যে নিজেকে সুস্থ সুস্থ ভেবে ভেবে। আর যারা গরিব তারা ধনীও হতে পারে, যারা খুব পুয়ার স্টুডেন্ট তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্টও হতে পারে। কিন্তু তার একটা কয়েকটা কন্ডিশনস আছে, যে যেরকম পুরো সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, আর যখন অটো সাজেশন করতে হবে নিজেকে পুরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে যে আমি হয়ে গেছি, এইভাবে বলতে হবে। তার সাথে বিভিন্ন নিয়ম আছে, যদি পড়ার ইন্টারেস্ট থাকে। এখন রিসেন্টলি ল অফ অ্যাট্রাকশন নামে একটা বই আছে,
খেত্রী, মিতেশ খেত্রী, ইন্দু খেত্রী, এরকম ওরা দুজন মিলে লিখছে এখন কোচ সব। এরকম বহুত বই আছে। তো আসলে কথা হচ্ছে আমাদের মনের ভিতরে যে সুখ দুঃখ সব হয় না, ওগুলো সব ইমাজিনারি। ওরা যদি আমরা অ্যানালিসিস করি, ওগুলো সব দেখা যাবে ওগুলো সব ইমাজিনারি। বারবার রিপিট করে করে আমাদের ভিতরে ওগুলো প্যাটার্ন বনে যায়, আর ওই প্যাটার্ন গুলো আবার রিপিট হয়, আমাদেরকে দুঃখ দেয়। যদি কেউ বারবার বলে যে আমার সঙ্গে এরকম হলো, আমার সঙ্গে এরকম হলো, আমাকে এরকম বললো, আমাকে এরকম বললো, কিছুদিন করার পরে এটা একটা প্যাটার্ন বনে যায়। আর নর্মাল সময়েও কিছু কিছু থাকবে না, ওটা উঠে পড়ে আমাদেরকে দুঃখী করায়। ওই জন্য বহুত লোক এটা গুরুত্ব দিয়েছে, যদি জীবনটাকে পরিবর্তন করতে হবে তাহলে তার শুরু হতে হবে থিঙ্কিং থেকে। কেন থিঙ্কিং ক্রিয়েটস ফিলিং, ফিলিং ফোর্সেস আওয়ার অ্যাক্টিং, and our acting determines our environment, our situations, our achievements. তো থিঙ্কিং থেকে ফিলিং, ফিলিং থেকে আমাদের অ্যাকশন, অ্যাকশন থেকেই আমাদের লাইফের অ্যাচিভমেন্ট হয়। তো যদি থিঙ্কিংটাকে শুরু করা যেতে পারে, থিঙ্কিংটাকে ঠিক করা যেতে পারে, বাকি সবটা ঠিক হয়ে যাবে। ওই জন্য এখন যারা যারা সাইকোলজিক্যালি যারা কাউন্সেলিং করে, সাইকিয়াট্রিস্টরা বা পজিটিভ সাইকোলজি এখন কি করে, সকাল থেকে উঠে প্রথমে যদি একজন মানুষ নিজের চিন্তার দায়িত্ব নিয়ে নিয়ে তার জীবনের সে দায়িত্ব নিতে পারে। ইউ আর দি ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি। হাউ? একজন মানুষ নিজের ভাগ্য নির্মাতা কি করে হতে পারে? তার শুরু হতে হবে নিজের থট থেকে। যদি একজন মানুষ সকাল থেকে উঠে নিজের চিন্তাকে নিজে ডিসাইড করবে যে আমার মাথায় কি চিন্তা উঠবে ওটা আমি ডিসাইড করব, ওটা কি করে হবে না, সকাল থেকে উঠে লিখতে হবে কোনো একটা মন্ত্র বা কোনো একটা ম্যাক্সিম, এরকম। মানে সাইকোলজিক্যালি আমি বলছি, কেউ সবসময় ডিপসে ঘুম থেকে উঠে পুরো সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে, আই এম হ্যাপি, আই এম পিসফুল, আই এম হ্যাপি, আই এম পিসফুল, এভরিথিং ইজ ওকে, এভরিথিং হচ্ছে। এইগুলো কিন্তু কাজ করে, হাজার হাজার লোকের উপরে এগুলো কাজ করে দেয়। থিঙ্কিং চেঞ্জ করতে করতেই আমাদের ফিলিংটা চেঞ্জ হয়ে যায়। কারণ থিঙ্কিং সবসময় ফিলিংকে প্রভাবিত করে। মার কথা ভাবলে অ্যাফেকশন ফিলিং আসবে, কোনো শত্রুর কথা ভাবলে ক্রোধের ফিলিং আসে, কোনো নোংরা জিনিস ভাবলে ঘৃণা ফিলিং আসে, কোনো বিউটিফুল জিনিস ভাবলে এটা এক্সপ্যান্ডেড ফিলিং আসে। ও পুরো ক্লোজলি কানেক্টেড। আর সিস্টেমটা সেই রকম যে কগনিশন এন্ড ইমোশন আর ইন্টার রিলেটেড, দে আফেক্ট ইচ আদার। ওই নিয়ম অনুসারে ল অফ অ্যাট্রাকশনটা কাজ করে, যে আওয়ার ফিলিংস অ্যাট্রাক্ট আওয়ার সিচুয়েশনস। ভিতরে যদি আমাদের ভালো সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করতে হয়, ফিলিং সবসময় ভালো রাখতে হবে। যদি ফিলিং খারাপ হয়ে যায় তাহলে সিচুয়েশন সবসময় খারাপ আসবে। আর ফিলিংটাকে ডাইরেক্টলি কন্ট্রোল করা যায় না, ডাইরেক্টলি আমরা ফিলিং লেভেলে নামতে পারবো না, কারণ ফিলিংটা এত ডিপর সেলুলার লেভেলে থাকে, আমরা ডাইরেক্টলি ফিলিংকে চেঞ্জ করতে পারবো না। ফিলিংকে চেঞ্জ করার জন্য থিঙ্কিং এর হেল্প নিতে হবে। এখন এনএলপি, মডার্ন সাইকোলজি, এনএলপি খুব হেল্পফুল। এনএলপি বিষয়ে জানলে অনেকটা হেল্প হতে পারে, যে সামান্য সামান্য থট চেঞ্জ করে দিতে ফিলিং ফটাক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আরে একদম ডিপ্রেশনের ভিতরে ডুবে থাকা মানুষ সামনে যদি একটা বেকার কোনো ফষ্টি নষ্টি জোকস কেউ করে দেয়, সঙ্গে সঙ্গে দাঁত কেড়ে হেসে দে, ওটা কি করে হয়? সঙ্গে সঙ্গে থটের একটা ওয়েভ চলে যাবে, ফিলিং ফট করে চেঞ্জ হয়ে যাবে। তো থিঙ্কিং দ্বারা ফিলিংটা চেঞ্জ হয়, এইটা বুঝতে পারা মানুষ জীবনে একটা বিরাট রিভলিউশন। কেউ যদি নিজে এটাকে বুঝতে পারে আর নিজের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারে, ও তার নিজের জীবনের দায়িত্ব নেয়। টেক চার্জ অফ ইউর ওন লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু টেক চার্জ অফ ইউর ওন লাইফ, take charge of your thinking, and that too particularly in the morning, and most effectively before going to bed. If anyone wants to quickly change his life, the best time is to start from the time when you go to bed. Actually বুদ্ধিমান যারা, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, তাদের দিনটা শুরু হয় বিছানায় যাওয়ার আগে থেকে। ঠিক আছে? তো থিঙ্কিংটাকে চেঞ্জ করা বসে বসে অটো সাজেশন মাধ্যমে। ইভেন আদি শঙ্করাচার্য একটা বই আছে, ছোট বই, অপরোক্ষানুভূতি, এটা বই আছে। ওখানে শঙ্করাচার্য বলেছেন যে ভাবিতম তীব্র বেগেন ইয়দ বস্তু নিশ্চয়াত্মনা পুমান তদহি ভবেত শীঘ্রম জ্ঞেয় ভ্রমর কীটবৎ। যে পুরুষ যদি কোনো বস্তুকে নিশ্চয়াত্মক ভাবে খুব তীব্র বেগে ভাবে,
ওই পুরুষটি খুব তাড়াতাড়ি ওই রকম হয়ে যায়। ঠিক আছে, এটা সবাই বলেছেন, ঠাকুরও বলেছেন, কথা বলতে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যারা নিজেকে পাপী পাপী বলে ও পাপী হয়ে যায়। তো সবসময় ভাবে আমি ঠাকুর মায়ের সন্তান, আমি মহারাজ, প্রণাম হ্যাঁ, মহারাজ। এটাকে বলা যেতে পারে সেই সাইকোলজির সেলফ ফুলফিলিং প্রফেসি, ইজন্ট ইট? কি কি মানে এটা আমাদের সাইকোলজিতে আমাদের যেটা বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে নিজের সম্পর্কে যেটা বিশ্বাস করেন, আমরা যেটা করি আর কি, সেটা অবচেতন ভাবে আমাদের আচরণ এবং কাজ সেভাবে পরিচালিত হয়। আবার যদি Yes, বিশ্বাস right. করি যে আমি আমি দুর্বল, তবে আমি দুর্বল হয়ে পড়বো। আবার আমি যদি নিজেকে শক্তিশালী ভাবি, তাহলে শক্তিশালী হয়ে পড়বো। এটাকে সেলফ ফুলফিলিং প্রফেসি মধ্যে ফেলা যেতে পারে, তাই না? ওটা ওই রকমই ওই রকম হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই রকম জিনিস সাইকোলজিতে একটা এটা বলে। হ্যাঁ, একটা যার জিনিস জন্য সেটা কাউন্সিলিংটা এইভাবেই হয়। হ্যাঁ এই যে কাউন্সিলিং হয় না, যারা ডিপ্রেসড হয়ে পড়ে তাদের হ্যাঁ এরকম ভাবেই কাউন্সিলিংটা করে মনে হয়। হ্যাঁ, আপনি যেটা বললেন আর কি। হ্যাঁ, ওই এখন হ্যাঁ। কাউন্সেলিং বিভিন্ন সব থেরাপি আছে, সেইভাবে সব আছে, সিবিটি এসব আছে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এসব বিভিন্ন মানে রকম থেরাপি আছে। ইতিবাচক মানসিকতা নিতে হবে আর কি। হ্যাঁ, ইতিবাচক পজিটিভ মানসিকতা আমাদের আমাদের মানে ক্ষমতা বা পাওয়ারটাকে বহুগুণ বাড়িয়ে দেয়, এটাই আর কি। স্বামীজিও এটাই বলেছেন, যদি তুমি নিজেকে কিন্তু দুর্বল ভাবো। কিন্তু আসল জিনিস হচ্ছে কি, এই এই নিয়মটা হঠাৎ অ্যাপ্লিকেবল হবে না, তা সবাই পারবে না। যদি এই বেদান্ত ফিলোসফির যে প্রথম সূত্রটি জানা না থাকে, তো জিনিসটা হচ্ছে থটস গুলো আমাদের সামনে থাকে, মাইন্ডে থটস গুলো ফ্লো হয়ে থাকে, আমি মাইন্ড নয়, there is a space between me and my mind. This is the very fundamental point one has to begin with. Actually, this is a very practical type of theory. Everyone can do it. The problem is, somewhere else we are always stuck in wrong type of belief systems. যেটা স্বামী বিবেকানন্দ খুব গর্জন করে বলতেন, শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা। ইভেন আমি দেখছি আমাদের ভক্তদের ভিতরেও, রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত আছে না, তাদের ভিতরেও এই জিনিসটা শুরু হয়নি, যে দে আর নট দ্যাট কেপেবল অফ ডুইং দিস শ্রদ্ধা। স্বামীজি তো এতটা বলছেন যে টু প্রিচ দিস ডক্ট্রিন অফ শ্রদ্ধা ইজ দ্য মিশন অফ মাই লাইফ। এই শ্রদ্ধার বাণী প্রচার করা আমার জীবনের লক্ষ্য বলেছেন। মানে জিনিসটা হচ্ছে কি, যে আমি যে আমার থেকে যে আমি ভয়েসটা বেরোচ্ছে, ওটা অ্যাকচুয়ালি সেলফ, ওটা হচ্ছে কনসিয়াসনেস, যার সামনে মাইন্ড থাকে আর তার সামনে বডি থাকে, আর তার বডি মাইন্ড মিলিয়ে জগতে অ্যাক্টিভ হয়। যে আমার থেকে মাইন্ডটা আলাদা, যে থট প্রসেসটা আমার থেকে আলাদা। থটটা যদি আমি যতক্ষণ পর্যন্ত না জানি যে থটটা আমার থেকে আলাদা, ততক্ষণ পর্যন্ত আমার তো চেঞ্জ করতে ইচ্ছাই হবে না। যে আমি থটটাকে চেঞ্জ করাও যেতে পারে, এই আইডিয়া তো আসবে না। ঠিক আছে, তো সাইকোলজিস্টরা এখন সাইকোলজি এত হাইটে উঠে গেছে যে মডার্ন সাইকোলজিতে, পজিটিভ সাইকোলজি, এগুলো পুরো বহু চর্চা হয়, যে থটসটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কেন এখন আমরা সবাই বসে আছি, আমি একটা জোক বলবো, আপনারা সবাই হেসে দেবেন, যে যদি একজন বাইরের কেউ মানুষ আমার মাথার থটটাকে চেঞ্জ করে, ফিলিংটাকে চেঞ্জ করতে পারছে, তো আমি নিজে কেন করতে পারবো না? আমার থটসটাকে কেন চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। নিজে নিজে বসে বসে একা একা আলতু ফালতু জোকস বললেই নিজের মনে হাসি আসবে। তো তখন একটা অ্যাওয়ারনেস আসবে যে আই ক্যান চেঞ্জ মাই থটস অলসো, এন্ড দিস অ্যাওয়ারনেস গিভস এ লট অফ স্ট্রেংথ টু এ পারসন. Only thing is, we have to put the idea inside the brains of the young mass. The thoughts and feelings can be changed, and it should be changed. And by the process of changing our thoughts and feelings, we can change our entire life. Because life is nothing, the huge amount of thoughts and feelings, and the sum total of our thoughts, feelings give rise to our quality of life, quality of life. This is a very simple thing, and this is very important also. Everybody has to take care of it. Even যে ভগবানকে পূজা করুক, ধর্ম করুক, যাই করুক, এই যে প্র্যাকটিক্যাল জিনিসটা সবাই করা উচিত, যে নিজের থটকে চেঞ্জ করা পসিবল, আর ওটাকে স্টার্ট করা উচিত। মাঝে মাঝে বসে বসে ভালো ভালো বই পড়ে ম্যাক্সিমস গুলো মনে রাখে, তাকে অভ্যাস করা উচিত। ম্যাক্সিমস গুলো লিখে লিখে মনে রাখা উচিত। দেখে হবে। তরফ থেকে, সকলের তরফ থেকেই আপনি এই যে দুটো যে লজ আছে, এই লজের উপর একদিন একটা যদি
বিশাল কোনো একটা এই তথ্যমূর্তি প্রোগ্রাম আসেন একবার, তাহলে খুব ভালো হয় আর কি। এই দুটো লয়ের উপরে ডিসকাস ডিটেলস করলে আমরা আরো সমৃদ্ধ হবো। প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো লাগলো আপনার এই খুব ভালো সেকেন্ড লাগলো লটা মহারাজ। বুঝতে পারলাম। আমি একটু ল দুটো আরেকবার রিপিট করতে বলছি মহারাজ, কাইন্ডলি যদি আরেকবার বলে দেন। একটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। The first biggest secret of the universe, law of awareness. The আচ্ছা, law এটাই of ফার্স্ট। awareness, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে the law of attraction. এর উপরে একটু যে মানসবাবু যেমন বললেন, আমাদের একটু ডিটেলস একটু ক্লাস নেবেন মহারাজ, আমাদের যদি জানান তাহলে আমরা খুব উপকৃত হব। ঠিক আছে, ঠিক আছে, দেখা যায় যদি হয় তাহলে কখনো হলে কোনো হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। আমরা ইয়ং সোলজার্স অফ স্বামীজির তরফ থেকে মহারাজকে আমাদের শতকোটি প্রণাম জানাই এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে। আমরা ঋদ্ধ সমৃদ্ধ হলাম মহারাজের এই আলোচ্য বিষয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। তার আগে এরপরে ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়। মঙ্গলবাবু। নমস্কার। ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকের পরম পূজনীয় বক্তা মহাশয় যেভাবে একটা নতুন জিনিস আমাদের মধ্যে বেশ সমৃদ্ধ করলো, আমাদের মধ্যে আলোচনা করে আমাদেরকে সমৃদ্ধ করলো, এটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। এবং তার মধ্য দিয়ে আমরা যেন আরো কিছু জানার বিষয় বা আরো আমাদের অন্তরের চাহিদাটা আরো বেড়ে যাচ্ছে। তাই মহারাজের কাছে এর আগে আমাদের মানসবাবু এবং আরো অনেকেই আবেদন করেছে, আমার পক্ষ থেকে আবেদন রইল আবার আপনি আসবেন, এই বিষয়টা আরেকটু আলোচনা করলে আমরা একটু ক্লিয়ার হব, আরো সমৃদ্ধ হব। এটা অত্যন্ত আমাদের কাছে দরকার। তাই মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা বিষয় আমাদেরকে সমৃদ্ধ করলেন বিষয়টি দিয়ে। আর আজকের এই কার্যক্রম পরিচালনার জন্য যিনি সঞ্চালনা করলেন, যিনি অন্তরে থেকে সমস্ত কিছু ব্যবস্থাপনা করলেন, শান্তিমন্ত্র পাঠ করলেন, এবং যিনি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন, তাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাই যারা বিভিন্ন ভাবে অংশগ্রহণ করে এই আলোচনার ক্ষেত্রটি সকলের অন্তরে গ্রহণযোগ্য করে তুললেন। যেসব মায়েরা শারদায় নারী জাগরণ এবং আমাদের এই স্বামীজির সকল সদস্যরা প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। মহারাজকে আবার প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবে যুব সৈনিক শ্রী জয়দীপ মজুমদার। জয়দীপ ভাই। জয় ঠাকুর, প্রণাম। মহারাজের চরণে প্রণাম। আমি একটি গান চেষ্টা করছি আমাদের সকলেরই খুব প্রিয় মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার গুরু দাদু। চেষ্টা করছি। ও তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপাহিত,
প্রতিমা তব অচিন্ত রূপ চরিত তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তুমি সাধন ধন বোধন সাধনে আ আ আ আ আ তুমি সাধন ধন বোধন সাধন তব প্রেম নয়ন ভাতি নিখিল স্তরণী কনক কান্তি ঝরেছে কান্ত বদনে হে তব অচিন্ত রূপ চরিত তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা মহালক্ষ্মী জননী গৌরী শুভদা ধর তোর একটা দাদার একটা, ঠিক আছে? ঘনিছে ঘনিছে তোমারি ভুবনে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপাহিত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত ধন্যবাদ জয়দীপ, সুন্দর একটা গান শুনলাম। যাই এই অনুষ্ঠানের প্রাণ কেন্দ্র মহারাজকে আমার সহস্র সহস্র প্রণাম। আশা করি আবার আমরা ডাকলে আসবেন মহারাজ। আর সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।